বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ তোমরা। এই বিজ্ঞানীর নাম বিজ্ঞানী ল্যামার্ক। 4.20। চুল দেখে বোঝা যাচ্ছে ব্রিটিশ ছিল। অর্থাৎ এটা কি কোথা থেকে বুঝলাম আমরা? ওই যে আমরা বিভিন্ন রকম মুভি দেখি, ইংলিশ মুভি, সেখানে ব্রিটিশদের পোশাক এমন হয়। তাছাড়া ব্রিটিশদের আমাদের সরাসরি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারা একসময় আমাদের উপমহাদেশকে চালনা করত। আমাদের ভৌগোলিক যত দ্বন্দ্বের কারণও হচ্ছে এই ব্রিটিশরা। অর্থাৎ ম্যাপগুলো এত সুন্দর করে ভাগ করে থেকে গেছে যেন সবসময় আমাদের মধ্যে মারামারি আর যুদ্ধ লেগে থাকে। জৈব অভিব্যক্তির ওপর বিভিন্ন মতবাদ। জৈব অভিব্যক্তির ফলে নতুন নতুন প্রজাতির অথবা একটি প্রজাতি থেকে অন্য প্রজাতির উৎপত্তি হয়। অভিব্যক্তির কৌশল সম্পর্কে যে সকল বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করেছেন তাদের মতবাদগুলো আমরা এখন আলোচনা করব। এমনই একটি মতবাদ হচ্ছে ল্যামার্কের তত্ত্ব। 4.4.1 ল্যামার্কের তত্ত্ব। ল্যামার্ক চিত্র দেওয়া আছে 4.20। তোমরা দেখতে পারো হিরো টাইপের দেখতে, কিন্তু চুল পাকা। ও দেশের মানুষের গঠন আকৃতি এমনই ছিল। ল্যামার্ক বায়োলজি শব্দটি প্রতিষ্ঠাতা এবং তিনি প্রথম বিবর্তন বা অভিব্যক্তির ওপর বিশ্লেষণী তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে যে বায়োলজি বই সায়েন্সে পড়া হয় সেই শব্দটির প্রতিষ্ঠাতা ছিলেন বিজ্ঞানী ল্যামার্ক। তোমরা এই টিকটা তোমাদের সমসাময়িক সাথে যেসব বন্ধু বান্ধবীরা পড়ে তাদের কাছে প্রশ্ন করে দেখতে পারো। অনেকে হয়তো বা উত্তর দিতে পারবে, অনেকে পারবে না। এই বিষয়টি তিনি 1809 খ্রিস্টাব্দে তার লেখা ফিজিওলজি জিওলজিক নামে একটি বইতে লিপিবদ্ধ করেন। ল্যামার্কের তত্ত্বকে ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ বলে। কয়েকটি প্রধান প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে ল্যামার্কবাদ গঠিত। এটা পরীক্ষায় আসবে না, কিন্তু ল্যামার্কবাদ কার ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেটা প্রশ্নে আসতে পারে, বা সেটাই তোমাকে লিখতে হবে। এরপরে আমরা সেই বিষয়টি আলোচনা করব পৃষ্ঠা 109 জুড়ে। পৃষ্ঠা 109 নবজীবনের সূচনা অধ্যায় পড়ছি আমরা। এখানে বর্ণনা আছে 1 নম্বর ব্যবহার ও অব্যবহার সূত্র। ল্যামার্কের এমন একটি সূত্র হচ্ছে ব্যবহার ও অব্যবহার সূত্র। ল্যামার্কের মতে জীবের প্রয়োজনে জীবদেহে কোনো নতুন অঙ্গের উৎপত্তি অথবা কোনো পুরনো অঙ্গের অবিলুপ্তি ঘটতে পারে। তার মতে যদি কোনো জীবের কোনো অঙ্গ ধারাবাহিকভাবে ক্রমাগত ব্যবহৃত হয় তবে সেই অঙ্গের প্রয়োজনীয়তা ধীরে ধীরে সবল ও সুগঠিত হবে। তার মানে এটা একটা মতবাদ, নট ফ্যাক্ট। ইটস এ ওয়ান কাইন্ড অফ থিওরি। অন্যদিকে জীবের কোনো অঙ্গ পরিবেশের জন্য অপ্রয়োজনীয় হলে ওই অঙ্গের আর ব্যবহার থাকে না। সুতরাং ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয় এবং অবশেষে অবিলুপ্ত হয়ে যাবে। ল্যামার্কের মতে অঙ্গের ব্যবহার ও অব্যবহার জীবদেহে পরিবর্তনের সূচিত করে, যা জীবের বংশ পরম্পরায় অর্জিত বৈশিষ্ট্য। তাহলে আমরা একটা পয়েন্ট পড়া শেষ করলাম, সেটা হচ্ছে ব্যবহার ও অব্যবহার। ল্যামার্কের মতে যে অঙ্গগুলো সঠিকভাবে বারবার ব্যবহার করা হয় সে অঙ্গগুলোই মূলত টিকে থাকে, অব্যবহৃত অঙ্গগুলো ধীরে ধীরে বিলুপ্ত ঘটে। 2. পরিবেশের প্রভাব। জীবে সদা পরিবর্তনশীল পরিবেশে নিজেকে উপযুক্ত মানিয়ে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করে। এটি জীবের একটি সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি শব্দটি নতুন হলেও তোমাদের জন্য জেনে রাখা ভালো। এই সহজাত প্রবৃত্তি হচ্ছে জীবের একটা এমন বৈশিষ্ট্য যা নিজ থেকে মানে ভিতর থেকে অর্থাৎ ডিএনএ দ্বারা পরিচালিত। এটা ভিন্ন ভিন্ন জীবের জন্য
ভিন্ন ভিন্ন হতে পারে, ডিএনএ দ্বারা পরিচালিত। পরে বলছে স্বাভাবিকভাবে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে অভিযোজিত করতে জীবের নানা রকম পরিবর্তন দেখা যায়। ল্যামার্কের মতে পরিবেশের বৈশিষ্ট্য পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে। এটা একটি জীবের অর্জিত বৈশিষ্ট্য, অর্থাৎ জীব এই বৈশিষ্ট্যটা ছিল না ভিতরে, পরবর্তীতে অর্জন করে পরিবেশে টিকে থাকার জন্য। কথাটা আরেকটু ক্লিয়ার করি। জীবের ভিতরে কিছু অভ্যন্তরীণ বৈশিষ্ট্য থাকে যেটা ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয় বা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা জানি এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য বহন করে। এই বৈশিষ্ট্য বাদেও জীবের অর্থাৎ উদ্ভিদ অথবা প্রাণীর বেঁচে থাকার জন্য কিছু মৌলিক বৈশিষ্ট্যের প্রয়োজন হয় বা তৈরি হয় তার ভিতর, সেটাকে বলা হয়েছে পরিবেশের প্রভাবের কারণে ঘটে। অর্থাৎ এখানে লেখক বলতে চেয়েছে বা আমাদের ল্যামার্ক বলতে চেয়েছে যে কথা, সেটা হলো পরিবেশের ওপর ডিপেন্ড করে জীবনের পরিবর্তন বা বৈশিষ্ট্যগুলো ঘটে। ভালো পরিবেশে ভালো রকম দিকে আgoয়, খারাপ পরিবেশে খারাপের দিকে ধাবিত হয়। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ও প্রজাতির উৎপত্তি। ল্যামার্কের মতে কোনো জীবের জীবনকালে যে সকল বৈশিষ্ট্য অর্জিত হয় সে সমস্ত বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে। ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণের জন্য এবং প্রতিটি প্রজন্মে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ায় ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতির সৃষ্টি হয়। অর্থাৎ এই যে কথাটুকু পড়লাম এর মধ্যে মুখস্থ রাখতে হবে এই অর্জিত বৈশিষ্ট্য, বংশানুসরণ ও নতুন প্রজাতির উৎপত্তি, এই কথাটা। পয়েন্ট না লিখলে তুমি মার্ক পাবা কি করে? পরবর্তীতে এর সাথে আমরা মিল রেখে বলতে পারি অর্জিত বৈশিষ্ট্যগুলো বংশ অনুসরণ ধীরে ধীরে ঘটে এবং নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। তাহলে এটুকু আমরা আমাদের মতো ব্যাখ্যা দিতে পারি, প্রবলেম নাই। পরবর্তীতে বলছে ল্যামার্ক কতগুলো পর্যবেক্ষণ ভিত্তিতে তার মতবাদ রচনা করেছিলেন। তার দেয়া কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে মতবাদটির সাপেক্ষে ব্যাখ্যা দেয়া হলো। কয়েকটি পয়েন্ট দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, ক্রমাগত পানিতে সাঁতার কাটার ফলে জলজ পাখির পায়ের আঙুলগুলোর অন্তর্বর্তী স্থানগুলো পাতলা চামড়া দ্বারা সংযুক্ত হওয়ায় লিপ্ত পদে পরিণত হয়েছে। অর্থাৎ এটা দেখতে সেই জলজ প্রাণীগুলোর মতো হয়ে যায়, অর্থাৎ যাদের আমরা বলি পাখনা থাকে সেরকম পাখনার মতো হয়। সাপের পূর্বপুরুষ গিরগিটির মতো 4টে পা ছিল, কিন্তু গর্ত বা ফাটলে বাস করার জন্য পায়ের ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমানে এ বৈশিষ্ট্যটা সম্পূর্ণভাবে লুপ্ত হয়েছে। অর্থাৎ সাপের আগের সাপগুলোই কি ছিল? পা ছিল। অর্থাৎ আমরা যে চীন দেশের মুভিগুলোই দেখি ড্রাগন বোঝায়, ও সেই সাপের কি ছিল? পা ছিল। বর্তমানে কি থাকে না? পা থাকে না। ল্যামার্কের মতে জিরাফের সুদীর্ঘ গ্রীবা মানে ঘাড়, এই গ্রীবা মানে ঘাড়, অর্থাৎ গ্রীবা মানে জিরাফের ঘাড়, গলাগুলো অনেক লম্বা, খুব উঁচু গাছ থেকে পাতা সংগ্রহের জন্য অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে ঘটেছে। অর্থাৎ ঘাড়গুলো আরো লম্বা হয়ে গেছে পাতা খাওয়ার জন্য। পরবর্তীতে বলা হচ্ছে আধুনিক যুগের বিজ্ঞানীরা জৈব অভিব্যক্তিকে ল্যামার্কের মতবাদ গ্রহণ করতে পারেননি। তার মানে ল্যামার্কের খাটা বা পরিশ্রমটা অনেকটা বৃথা হয়েছে। শুধু সময়ের সাথে প্রজাতির পরিবর্তন হয়েছে সেটি বিজ্ঞানীরা বিশ্বাস করেন না। বংশবিদ্যার প্রসারের পর বিজ্ঞানীরা জীবের মধ্যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম অনুসন্ধান করেছেন, কিন্তু সেটিও খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ বাস্তব অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয়। এর সাপেক্ষে বর্তমান বিদগণ কোনো প্রমাণ পাননি। সহজ ভাষায় বলা যায়, অর্থাৎ এতটুকু বলেছে ফাও কথা, নিচেরটুকুই হচ্ছে মূল কথা। কোনো
মানুষ ব্যায়াম করে বা ক্রমাগত ব্যবহার করে তার একটি হাতকে শক্তিশালী করে তুললে তার সন্তান শক্তিশালী হাত নিয়ে জন্ম নেবে, এটি সত্য নয়। অর্থাৎ বাপ বাপ দেখা যাচ্ছে টারজানের মতো শক্তিশালী, সন্তান দেখা যাচ্ছে বিড়ালের মতো শক্তিশালী, এমন হতেই পারে। অর্থাৎ বাপের সাথে সন্তানের যে শক্তির দিক থেকে মিল পাওয়া যাবে এমন কিছু নয়। হ্যাঁ, কিছু মৌলিক গুণের মিল থাকতে পারে, কিন্তু ল্যামার্ক যেভাবে বলেছে এভাবে মিল থাকে না। তাই ল্যামার্কের তত্ত্বটি বিজ্ঞান মহলে সর্বপরিসরে গ্রহণ করা হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা ডারউইন তত্ত্ব বা বানর তত্ত্ব নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।